সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান কবি ও কবিতার আজকের পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের আজকের পর্বেও নিয়মিত যে বিষয়গুলো থাকে, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা পর্ব, আবৃত্তি এবং বই পরিচিতি। প্রিয় দর্শক, কবিতা কি? এই সময়ের বাংলা কবিতা কোন পর্যায়ে রয়েছে? কবিতা নিয়ে নানা আলোচনা হয়। বিশেষ করে আমরা কবিতায় এখন আধুনিক যুগে আছি, উত্তর আধুনিক যুগে আছি। এই যে কবিতার কাল পর্ব, এই সময়ের কবিতা, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সমকালীন বাংলা কবিতার একজন কবি, প্রাবন্ধিক, লেখক, কবি ফারুক সুমন। ফারুক সুমন, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাই যে কবিতা কি, কবিতার যে সংজ্ঞা, এটি নিয়ে নানা সময়ে নানা পর্বে কবিতার সংজ্ঞা নির্ধারণ করেছেন, বিশেষ করে কবিরাই করেছেন। তো সেই ক্ষেত্রে কবিতার একটু আলোচনায় প্রবেশ করার আগে আমরা জানতে চাই যে আসলে আপনার দৃষ্টিতে কবিতা কি এবং কেন কবিতা? কবিতা কি ও কেন, এই জিজ্ঞাসা চিরন্তন। সময়ের স্রোতধারায় কবি এবং কবিতা প্রেমী পাঠকের অন্তর নিরন্তর আন্দোলিত হয়েছে, প্রশ্নমুখর হয়েছে কবিতা এই যে রহস্যময় কুয়াশাকে ঘিরে। হ্যাঁ, কবিতার সংজ্ঞায়নের অনেক চেষ্টা ছিল। যারাই কবিতা নিয়ে ভেবেছেন তারাই নিজের মতো সংজ্ঞায়ন করেছেন, কিন্তু সর্বসম্মত সংজ্ঞা যেটা আমরা বলি বা সর্বগ্রাহ্য সংজ্ঞা, বোধ করি আসলে এটা এখনো, আমি মনে করি এখনো কেউ দিতে পারেননি। তবুও যারা অলংকার শাস্ত্র নিয়ে কাজ করেন, যারা শিল্প নিয়ে ভাবেন, সেই তাত্ত্বিকদের বিবেচনায় আমরা যদি কবিতাকে একটা মোটামুটি একটা সংজ্ঞায়নের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে বলতে পারি যে কবিতা এমন এক শিল্প যেটা হচ্ছে মানুষের অনুভূতি এবং উপলব্ধির গভীরতল স্পর্শী একটি শিল্প। হ্যাঁ, শিল্পের নানান আঙ্গিক আছে। বোধ করি এই জায়গায় যদি আমরা কবিতার সঙ্গে একটু নিয়ে আসি চিত্রশিল্প, চিত্রশিল্প এবং কবিতা দুটোই হচ্ছে যে ব্যক্তির খুবই গভীরতল স্পর্শী অনুভূতি জায়গা নিয়ে কাজ করে। ফলে যেটা হয়, একজন কবি যখন কবিতা লিখতে যান, এমনও হয় কেবল একটি শব্দই তাকে মুহূর্তে আন্দোলিত করে, আলোড়িত করে। কেউ কেউ বলেছেন যে ছন্দবদ্ধ বাক্যই কবিতা, কেউ বলেন উপমায় কবিতা, কেউ বলেন যে শব্দের পরে যে শব্দের কারুকাজ সেটি কবিতা। এই যে সংজ্ঞা করার ক্ষেত্রে এখনো আপনি যেটা বললেন যে এখনো কবিতার সংজ্ঞা কেউ নির্ধারণ করতে পারেনি, একটি রহস্যময়, একটি জালের মতো আর কি। আমাদের জীবন দাস বলেছেন যে কেউ কেউ কবি, সবাই কবি নয়। তো সেই ক্ষেত্রে আমরা বাংলা কবিতার এই পর্যায়ে এসে, এই যে আমরা উত্তর আধুনিক বলছি, বাংলা কবিতার বর্তমান পর্যায়টা কি আপনার কাছে কি মনে হয়? কবিতার আলংকারিক বিবেচনায় কোনো কবি এই হয়তো ধারণা করেন যে ইমেজ নির্ভর কিছু কবিতা থাকে, ছন্দ থাকুক বা না থাকুক, সেখানে যদি কোনো একটা চিত্রকল্প দাঁড়িয়ে যায় এবং সেটা যদি পাঠককে আন্দোলিত করে, অনুরণিত করে, তখনই সেটা কবিতা হয়ে ওঠে। আর কেউ কেউ বলেন একটা সময় এরকম ছিল যে উপমা থাকলেই কবিতা, আর কিছুই লাগে না। আমাদের যে বাংলা ভাষার কবিতা আমরা যদি ধরি, কেবল তো বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষী বিভিন্ন অঞ্চলেই কিন্তু বাংলা ভাষা কবিতা নিয়ে কাজ হচ্ছে। কিন্তু আমরা যদি সেই প্রাচীন নিত্যমূল সাহিত্য নিদর্শন চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগ পেরিয়ে মাইকেলের হাত ধরে যে আমাদের যে আধুনিকতাটা আমরা পেয়েছি কবিতায়, মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে যে আধুনিকতাটা, আমি এখানে একটু বলতে চাই যে এই আধুনিকতাটা আসলে কিরকম আধুনিকতা। এটা কি আমাদের প্রাচীন এবং মধ্যযুগ গিয়ে আমরা যে সাহিত্যের যে পরম্পরা ছিল, আমাদের কবিতার যে পরম্পরা ছিল, সেটা নির্ভর এই আধুনিকতা, নাকি ইংরেজি প্রভাবিত, আমি যদি বলি আমদানিকৃত আধুনিকতা? এই জায়গাটা আমাদের সাহিত্য বা কবিতা আলোচনা যারা করেন তারা, আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের কবিতা নিয়ে কাজ করছি, আমি গবেষণাও করেছি, ফলে আমার কাছে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যারা কবিতা নিয়ে কাজ করেছেন তারা এই জায়গায় পরিষ্কার করেননি। না, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে চর্যাপদ এবং মধ্যযুগের কবিতা বললেন যে
পয়ার ছন্দ ভেঙে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত যে একটি অবারিত কবিতার জন্য অবারিত মুক্ত যে একটা ক্ষেত্র তৈরি করলেন, সেইখান থেকে তারপরে রবীন্দ্রনাথের হাত ধরে 30-এর এবং 50 আমাদের শামসুর রহমান থেকে বাংলাদেশের কবিতার কথা যদি বলি, তাহলে আমরা কতগুলো যুগ পেরিয়ে আপনাদের হাতে এখন কবিতা। আধুনিক বিষয়টা আপনি সংজ্ঞায়িত করছেন, আসলে কবিতার বিষয় তো আসলে কয়েকটি মাত্র, ধর্ম, সমাজ এবং প্রকৃতি, প্রেম, এই তো, এর বাইরে তো আসলে কবিতা নেই। কিন্তু এই যে আধুনিকতার মানে বিষয়টি আপনি পরিষ্কার করতে চাচ্ছেন, যে আপনি বলতে চাচ্ছেন যে ইংরেজি সাহিত্যের কিংবা অন্যান্য সাহিত্যের প্রভাবে এটি কি আধুনিক, না আমরা এই যে ছন্দ ভেঙে কিংবা পয়ার ভেঙে এসে আমরা আধুনিক সভ্যতার যুগে আধুনিক কবিতা লিখছি? আসলে কোনটি আপনার কাছে কি মনে হয়? আমার যেটা মনে হয় যে আমরা মাইকেলের পর আপনি যেটা বললেন রবীন্দ্রনাথের হাত ধরে আমরা নতুন আর একটা বলয় পাই। এখন এই যে কবিতা আধুনিক কিংবা অনাধুনিক, আধুনিকতা এই ব্যাপারটা আসলে আমরা যেটা বলছি, রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে বাঁক ফেরা, আধুনিকতা হচ্ছে সময়টা যখন এই বর্তমান সময়টা যদি আমরা নিজেকে সময়ের সঙ্গে আরো বেশি ধারণ করে উপস্থাপন করতে পারি, তাহলে আধুনিক আসলে সব সময়ের জন্যই। আধুনিক কোন নির্দিষ্ট পর্ব নয় আসলে। আমরা যদি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ বলে যে একটা মানে ভাগ করি, আসলে আধুনিকতাটা সাম্প্রতিক সময়ে আমি যদি মানে এই সময় এই সভ্যতাকে ধারণ করে যদি নতুন কিছু করতে পারি, এটাই আধুনিকতা। এখন যেটা হচ্ছে যে একটা কবিতার আধুনিক কিনা এটা যাচাই করতে গেলে আমার যেটা মনে হয় যে কবিতার দুটো ব্যাপার আছে কবিতাকে বিশ্লেষণ করতে গেলে, একটা হচ্ছে প্রকরণ আর একটা হচ্ছে বিষয়। তো প্রকরণগত দিক থেকে আপনি যেটা বলেছেন যে ছন্দের নিয়ে যে ভাঙাচোরা বা ছন্দহীনতা বা ছন্দ, এই সময়ে যেটা কবিরা অনেকেই হয়তো ছন্দকে গুরুত্বপূর্ণ মনে করেন না, তারা মনে করেন যে পংক্তির মধ্যে যদি কাব্যময়তা থাকে, রহস্য থাকে, ঘোর থাকে, অধরা কোনো অলৌকিক ইশারা থাকে, আধ্যাত্মিকতা থাকে বা মিথ থাকে, তাহলে এটা মানুষকে ভাবাবে এবং এটাই কবিতা। ফলে অন্তমিল যুক্ত কিংবা আধা মিল কিংবা মধ্য মিল এরকম করে যে একটা গ্রামাটিক্যাল ছন্দ বা ছন্দের বিভাজন, এটা এই সময়ের কবিরা কেউ কেউ অস্বীকার করতে চান। যদি আপনি 70 দশকে লেখা শুরু বা 80 দশকে লেখা শুরু করেছেন, 60-এর দশকের আমরা মোহাম্মদ নুরুল হুদা কেউ বুঝি, যিনি এখন লিখছেন, আমরা আসলে মোটা দাগে কবিতার এই সময়কে ধরতে যাচ্ছি, ব্যক্তি বা কবির বয়স কি নয়। তো এই সময়ের কবিতা আসলে কেমন, এটা নিয়ে যদি আমি মোটা দাগে দুটো জায়গা থেকে কথা বলি, প্রকরণ এবং আঙ্গিক, স্ট্রাকচার এবং কন্টেন্ট। দেখুন 1971 সালে যে আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হলো, স্বাভাবিকভাবে একটা ঐতিহাসিক একটা ঘটনা। তো এটার যে অভিঘাত, এটার যে একটা প্রবল প্রভাব, এটা আমাদের কবিদেরকে কিন্তু সেই সময় দারুণভাবে নাড়া দিয়েছে। এবং এটাই স্বাভাবিক, একজন কবি সময়, সভ্যতা, সমাজের নানান কিছু দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হন। এখন বিষয় হিসাবে এই সময়ের কবিতায় কি আসছে, বিষয় হিসাবে আমার যেটা মনে হয় এই সময় বিমূর্ত কবিতাকে কত বেশি বিমূর্ত করে তোলা যায়, এই ধরনের এক ধরনের প্রতিযোগিতা চলছে। কারণ একটা সময় আপনি দেখুন, আমরা যদি আমাদের একটু আগে বাংলাদেশের কবিতা যদি অগ্রগণ্য কবিদের কথা ধরি, শামসুর রহমান, নাল মাহমুদ, আব্দুল মান্নান সৈয়দ বা সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, তারা কি করেছেন, তারা সময়টাকে উপমা এবং চিত্রকল্পের সুস্পষ্ট বয়ানে মানে বোধগম্য পদ্ধতিতে কবিতা করে তুলেছেন। কিন্তু এখন যারা লিখছেন তারা তাদের কাছ থেকে স্বতন্ত্র হতে গিয়ে যেটা হয়েছেন, তারা মানে স্পষ্টত উপমা বা চিত্রকল্প তারা দৃশ্যমান করে তুলতে চান না। শামসুর রহমান যেমন, তারা একটা নিজস্ব কাব্য ভাষা তৈরি করে, ঠিক মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের পরবর্তী বাংলাদেশের যে কবিতার যাত্রা, কলকাতা পরবর্তী সময়ে, তো এখন এই যে দশক, নির্মন্দগুণের কথা বললেন, এরপরে অনেকগুলো দশক পেরিয়ে আমরা আসছি। এই সময়ের কবিতা নিয়ে যদি কথা বলি, তাহলে অন্য ভাষার কবিতার চেয়ে বাংলা কবিতা যদি তুলনা কিছুটা করা যায়, কতটুকু অগ্রসর হয়েছে কিংবা কতটুকু নান্দনিক দৃষ্টিকোণ থেকে বাংলা কবিতা কি পর্যায়ে আছে? আমাদের নিজস্ব একটা ভাষা আছে, আমাদের নিজস্ব সাহিত্য আছে, আন্তর্জাতিক পরিমণ্ডল আমরা নোবেল পুরস্কার পেয়েছি। ফলে দেশ হিসাবে আমরা ছোট হতে পারি, আমাদের শিল্পসম্মত কালোত্তীর্ণ শিল্প সম্ভার, বৈভব আমাদের আছে। আমরা যেটা দেখি যে আমরা আলোচনা শুরু করেছিলাম মাইকেল দিয়ে, তো আমি যেটা বলেছি যে স্বাভাবিকভাবেই বিশেষ করে সেই সময়ে ইংরেজি ভাষার প্রভাবটা আমাদের মধ্যে এসছে, এটা মোটেও নেতিবাচক কিছু নয়। এবং আমরা দেখি যে সেই সময়ে মাইকেল উত্তর আমাদের এই বাংলা কবিতায়
সময় এবং মানুষ দুটো মুখ্য হয়ে ওঠে। আমরা যেটা দেখেছি যে সময় এবং মানুষ, প্রাচীন এবং মধ্যযুগের কবিতাটা কেন আমরা একটু এড়িয়ে আধুনিক হতে গেলাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে মধ্যযুগ এবং প্রাচীন যুগ দুটো ছিল ধর্ম নির্ভর সাহিত্য, কিন্তু আমরা আধুনিক এই সময় এসে যেটা দেখেছি আমাদের কবিতা প্রবলভাবে মানুষ এবং সময়কে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এখন যেটা হয়েছে যে আমরা এই সময় মানে বিশেষ করে রবীন্দ্রনাথের আগ পর্যন্ত যে ইংরেজি কবিতার একটা প্রভাব আমাদের মধ্যে ছিল, এরপরে 30-এর দশকে আমরা দেখি যে ফরাসি কবিতার দারুণ একটা প্রভাব আমাদের কবিদের মধ্যে তৈরি হয়। এবং সেটা আপনি জানেন যে বিশেষ করে বোদলেয়ার, মালারমে, ভেরলেন, আরো যারা আছেন ফরাসি কবি, যাদেরকে সিম্বলিক কবি আমরা বলি, প্রতীকবাদ, এবং তারাই বলেছে যে প্রতীকী কবিতা, যেটা আমরা আলোচনার পর্যায়ে বলেছিলাম, তারাই যেটা 30-এর কবিদেরকে প্রভাবিত করত একদম। ফলে এই যে একটা মানে আশার ব্যাপার যে বৈশ্বিক বা অন্য ভাষার কবিতার সাথে আমরাও যে একইভাবে হাঁটার চেষ্টা করছি, আমাদের কবিরা একইভাবে, আমরা জানি বোদলেয়ারের কবিতা বুদ্ধদেব বসুর হাত দিয়ে অনুদিত হচ্ছে। এরপরে পর্যায়ক্রমে আমাদের যার পরে যারা লিখছেন, যেমন আমরা 60-এর দশকের যদি কথা বলি, 60-এর দশক কিন্তু এরকম মানে গ্রহণ করে বিদেশি সাহিত্য তত্ত্ব বা শিল্প তত্ত্বকে গ্রহণ করে স্বদেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যর বাতাবরণে সেটাকে যে উপস্থাপন করা, আমাদের 60-এর দশক রফিক আজাদ, যেমন তারা জেনারেশন, হাংরি জেনারেশন, সেট জেনারেশন, বা এই যে একটা ব্যাপার, এগুলো কিন্তু তারা কাজ করেছেন। রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে 30-এর কবিরা এক ধরনের কাব্যের মাধ্যমে একটু বিপ্লব, একটু আধুনিক, যে আপনি ফরাসি সাহিত্যের কথা বললেন, ফরাসি কবিতার অনুবাদ বদলিয়ার থেকে শুরু করে, এর মাধ্যমে যে আমাদের আধুনিক যাত্রা, যে আধুনিক সংজ্ঞাটা আমরা করতে চাচ্ছি, সেইখান থেকে আধুনিক এই সময়ে যারা লিখছেন তাদের মধ্যে আপনার কি প্রবণতা, তাদের কবিতায় কি প্রবণতা দেখছেন আপনি? এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি তো অনেকের, যেহেতু আমি নিজে কবিতা লিখি, অনেক কবিতা স্বতন্ত্র হতে গিয়ে একজন কবি, এটা ঠিক, একজন কবির সবসময় আরাধনার জায়গা থাকে নিজস্ব একটা পোয়েটিক ডিকশন। তিনি সবসময় চান যে আমার একটা নিজস্ব কণ্ঠস্বর, কবি কণ্ঠ তৈরি হোক, এবং সেটা ভাষার মাধ্যমে। কিন্তু এটাই হচ্ছে ঝুঁকির কাজ। যখন কেউ শুধু অভিধান ঘেটে ঘেটে নতুন নতুন শব্দ বসিয়ে শুধু শব্দ দিয়ে ইমারত গড়তে যায়, সেটা ভাষা হয়তো কিছুটা অচেনা মনে হয়, কিন্তু কবিতা সেখানে সবসময় কবিতা হয়ে উঠেছে, কিন্তু গুরুত্বপূর্ণ। এই সময় অনেক কবিতা। সর্বশেষ আপনাকে জানতে চাই যে আপনি কি আশাবাদী বাংলা কবিতা? একদম, অবশ্যই আশাবাদী। এখানে আসলে খুবই সংক্ষিপ্ত, যেহেতু আমার সময় পরিসর কম, হয়তো বা অনেক কথা নেতিবাচক মনে হচ্ছে, মোটেও না। অবশ্যই আশাবাদী। আমাদের যে অনেক ভালো ভালো কবিতা আছে যেগুলো অনুদিত হওয়া প্রয়োজন, আরো বেশি বেশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়া প্রয়োজন। অবশ্যই আশাবাদী। অনেক ধন্যবাদ কবি ফারুক সুমন, আমাদের এই আলোচনাকে আজকে সমৃদ্ধ করেছেন। নিশ্চয়ই আমরা বাংলা কবিতা নিয়ে আরো আলোচনা করব। যতটা আলোচনা ততটুকু আমরা বাংলাদেশ, আমরা বাংলা ভাষা, যে শ্রুতি মধুর ভাষাটি আমরা লিখছি, আপনি লিখছেন, আমরা লিখছি, নিশ্চয়ই বাংলা কবিতা আরো একটি উচ্চ পর্যায়ে যাবে।